বর্তমানে একটা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায়, এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি জাতির উদ্দেশ্যে যা বলার তিনি বলবেন। সেনাবাহিনীর প্রধান তিনি, তার নেতৃত্বে কোনো প্রশাসন যন্ত্র চলছে না। আমাদের মনে সন্দেহ জাগছে যে তিনি কোনোভাবে কোনো জায়গা থেকে, কোনো গোষ্ঠী থেকে প্রভাবিত হয়েছেন কিনা। কেননা তিনি সেনাবাহিনীর সদস্যদের থেকে শতভাগ তিনি আড়াল করেছেন এই পিলখানার ঘটনা থেকে। তিনি বলেছেন শুধুমাত্র এই বিডিআরের জওয়ানদেরকে তিনি এই দায়ভার দেওয়ার চেষ্টা করেছেন। এটা অবশ্যই সঠিক কাজ হয়নি। ছাত্ররা বিশাল আয়োজন করে নতুন দলের আত্মপ্রকাশ করেছে। আমরা দেখেছি আপনিও সেখানে উপস্থিত ছিলেন। সবকিছু মিলিয়ে আপনার কাছে কেমন মনে হলো? ধন্যবাদ। বিগত 5ই আগস্ট ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা দীর্ঘ 17 বছরের আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত একটা দেশ পেয়েছি। সেই আন্দোলনে এদেশের সমস্ত রাজনৈতিক শক্তি, সামাজিক শক্তির, সাংস্কৃতিক শক্তি তথা গোটা দেশবাসী রাজপথে নেমে এসেছিল। ছাত্রগণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা খুনি হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছি। আপনি জানেন যে মহান মুক্তিযুদ্ধের পরে শেখ মুজিবুর রহমান ক্ষমতায় নেয়ার পরে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হয়েছিল। একদলীয় বাকশাল, সমস্ত সংবাদপত্রের স্বাধীনতাকে হরণ করা হয়েছিল। বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতাকে হরণ করা হয়েছিল। 1977 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি এদেশের মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন, বহুদলীয় রাজনীতি প্রবর্তন করেছেন, গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন, বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের সাংবিধানিক অধিকার রয়েছে সংগঠন করা, সংগঠিত করা, রাজনৈতিক দল করা। আমি বিশ্বাস করি যে বাংলাদেশের রাজনৈতিক দল যত বেশি হবে ততই গণতন্ত্র বিকাশে সুন্দর পথ তৈরি হবে। নানান মানুষ, নানান মত, দেশ বাঁচাতে ঐক্যমত। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের এই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর ভূমিকা অপরিসীম। সেক্ষেত্রে এই নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে, আমরা বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে জাতীয় নাগরিক পার্টিকে আমরা শুভেচ্ছা জানাই, স্বাগত জানাই। আমরা বিশ্বাস করি যে তারা এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা এবং এদেশের মানুষের অধিকার আদায়ে তারা রাজপথে সমস্ত রাজনৈতিক দলগুলোকে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে তারা কাজ করে যাবে। আমরা দেখেছি যে সেখানে তারুণ্য নির্ভর একটি দল গঠন করা হয়েছে। তবে এটা সত্য, অস্বীকার করার সুযোগ নেই, প্রবীণের অভিজ্ঞতা এবং নবীনের তারুণ্য, নবীনের শক্তি দুটাকে একত্র করলেই একটা উদ্দেশ্য, একটা বড় একটা যজ্ঞকে আমরা সমাধান করতে পারি। আমি মনে করি যে এই দলটিতে তারা এই বিষয়টাকেও নজর রাখবেন যে দেশে যে সমস্ত দীর্ঘকাল যাবৎ গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে অভিজ্ঞ রাজনীতিবিদ রয়েছেন, তাদের সাথেও তারা সুসম্পর্ক বজায় রেখে নিজেদেরকে সমৃদ্ধ করবেন এবং আগামীর রাজনীতির জন্য নিজেদেরকে পরিপক্ক হিসাবে তৈরি করবেন। অনেকেই বলছেন উক্ত অনুষ্ঠানে ছাত্ররা জাতীয় নেতাদের 2-1জনকে ডেকে কথা বলার সুযোগ করে দিতে পারতেন, কিন্তু দিল না। এই বিষয়টিকে কিভাবে দেখছেন? আমি মনে করি যে ওই সভায় 2-1জনকে যদি বক্তব্য দেয়া হতো, সেক্ষেত্রে অন্যান্য রাজনৈতিক যে সমস্ত ব্যক্তিরা ছিলেন তারা কষ্ট পেতেন, তারা নিজেদেরকে অবমূল্যায়িত হিসাবে ভিন্ন একটা পরিবেশ সৃষ্টি হতো। সেক্ষেত্রে যা করেছে ছাত্ররা, আমি মনে করি সঠিক কাজটি করেছে। আমাদেরকে তারা সম্মানের জায়গায়, আমাদের সম্মানের আসনে তারা বসিয়েছেন এবং একটা আত্মপ্রকাশ অনুষ্ঠানে সমস্ত রাজনৈতিক দল বা রাজনৈতিক শক্তিকে কথা বলতে দিতে হবে, এটা আমি মনে করি না যে এটা একটা বাধ্যবাধকতা বা এটা কোনো রীতিনীতির ভিতরে রয়েছে। তবে তারা যেই অনুষ্ঠানটি করেছে সুসংগঠিত এবং মার্জিত, এবং তারা আমাদের রাজনীতিকদের সাথে যেই সম্মান দেখিয়েছে, এটা এজন্য আমি তাদেরকে আবারও ধন্যবাদ জানাই। রুহুল কবির রিজভী বলেছেন তাদেরকে আর সমন্বয়ক বলা যাচ্ছে না, এখন তারা রাজনৈতিক দল। আপনার প্রতিক্রিয়া কি?
দেখুন, এটা তো বাস্তবতা যে তারা আগে যেই নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল, তখন তাদের স্ট্রাকচার, তাদের অর্গানোগ্রাম ছিল সমন্বয়কারী, যুগ্ম সমন্বয়কারী। এখন তারা একটি পরিপূর্ণ রাজনৈতিক দলে তারা রূপ নিয়েছে। এখন তো তাদের একটা পরিচয় হয়েছে, জাতীয় নাগরিক পার্টির তারা কনভেনার, তারা যুগ্ম আহ্বায়ক, কেউ সদস্য সচিব, তাদের প্রত্যেকের পরিচয় হয়েছে। এখন আমরা যেটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশা করব, যে সরকার যেন ডক্টর মোহাম্মদ ইউনূসের এই অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে যেন এক চোখে না দেখে, আমাদেরকে জানি সমান চোখে জানি তিনি দেখেন। তারা যেন বিশেষ কোনো সুবিধা না পান। আমরা দেখেছি, অস্বীকার করার সুযোগ নেই যে গতকালকে তারা রাষ্ট্রশক্তির সহযোগিতা তারা নিয়েছে, রাষ্ট্রের সহযোগিতা নিয়েছে, রাষ্ট্র তাদেরকে গাড়ি দিয়ে তাদেরকে সহযোগিতা করেছে। আমার নিজের জেলা পিরোজপুর থেকে ডিসি সাহেবের পক্ষে সিগনেচার করা একটা চিঠি ইতিমধ্যে গণমাধ্যমে ভাইরাল হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমি ডিসি সাহেবকে এর রিপ্লাইও দিয়েছি যে আপনি কাজটি সঠিক করেননি, আপনি প্রভাবিত হয়েছেন, আপনাকে যারা প্রভাবিত করেছে তারাও কাজটি সঠিক করেনি। আমরা এদেশের এখন কোনো রাজনৈতিক দল ক্ষমতায় নেই। আমরা মনে করি যে বিএনপি, জামাত ইসলামী, লেবার পার্টি সহ আমরা যারা রাজনৈতিক দল রয়েছি, আমাদের সবাইকে প্রশাসন, রাষ্ট্র, সরকার আমাদেরকে সমানভাবে দেখবে। কাউকে সুবিধা দিবে, কাউকে সুবিধা দিবে না, কাউকে বিমাতাসুলভভাবে দেখবে। এটা যদি একটা দল গঠনের শুরুতেই হয়, তাহলে তাদের বিরুদ্ধে প্রশ্ন ওঠাটা স্বাভাবিক হবে। তখন মানুষ, আমরা বারবার বলেছি যে একদিকে ছাত্রদের এক অংশ পদত্যাগ করেছে, অন্য অংশ তারা এখনও সরকারে রয়েছে। ছাত্ররা যখন রাজনৈতিক দলই গঠন করবে, তাহলে সমস্ত ছাত্র নেতৃত্বের উচিত ছিল তাদের পদত্যাগ করে তারপরে তাদের রাজনৈতিক দল গঠন করা। তাহলে তাদেরকে এই প্রশ্ন, তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের মিশ্র প্রতিক্রিয়া, এটা জনমনে আমরা দেখতাম না। এবং তারা যারা এখন রাজনীতির সাথে যুক্ত নন, যেই সমস্ত উপদেষ্টা বা বিভিন্ন মন্ত্রণালয়ের যারা দায়িত্বে এবং বিভিন্ন উপদেষ্টাদের যারা সহযোগী বা সহকারী হিসাবে, এপিএস হিসাবে যারা দায়িত্বরত রয়েছেন, তারা তো অবশ্যই এই নাগরিক পার্টি বা ছাত্র নেতৃত্বের তাদেরকে সহযোগিতা করার জন্য তারা মোরালি সবসময় চেষ্টা করবেন। সেক্ষেত্রে আমরা যারা আছি বা অন্য যে রাজনৈতিক দলগুলো আছে, তারা অবশ্যই বৈষম্যের শিকার হবে। সেনাপ্রধানের বক্তব্য নিয়ে সারা বাংলাদেশ তোলপাড়। সার্বিক এই পরিস্থিতি নিয়ে আপনার মূল্যায়ন কি? আমি সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের যে বক্তব্য, সেটাকে আমি দুইভাবে দেখি। একটা, যদি তিনি তার বাহিনীর উদ্দেশ্যে এই বক্তব্য দিয়ে থাকেন, সেটা হতে পারে। তার বাহিনীকে তিনি তার মতো করে বলবেন, তিনি ধমক দিবেন, তিনি তাকে পথ দেখাবেন, তিনি তাদেরকে শাসন করবেন। কিন্তু গোটা জাতিকে যদি তিনি তার এই বক্তব্য দিয়ে কোনোভাবে কোনো মেসেজ দিতে চান, তাহলে তিনি ভুল করবেন। এক নম্বর, বর্তমানে কোনো স্বৈরশাসক বা কোনো সেনা শাসন চলছে না। বর্তমানে একটা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায়, এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তিনি জাতির উদ্দেশ্যে যা বলার তিনি বলবেন। সেনাবাহিনীর প্রধান, তিনি, তার নেতৃত্বে কোনো প্রশাসন যন্ত্র চলছে না। আমাদের মনে সন্দেহ জাগছে যে তিনি কোনোভাবে কোনো জায়গা থেকে, কোনো গোষ্ঠী থেকে প্রভাবিত হয়েছেন কিনা। কেননা তিনি সেনাবাহিনীর সদস্যদের থেকে শতভাগ তিনি আড়াল করেছেন এই পিলখানার ঘটনা থেকে। তিনি বলেছেন শুধুমাত্র এই বিডিআরের জওয়ানদেরকে তিনি এই দায়ভার দেওয়ার চেষ্টা করেছেন। এটা অবশ্যই সঠিক কাজ হয়নি। কেননা তারা, আমরা জানি যে বিডিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা হচ্ছেন সেনাবাহিনীর থেকে নিয়োগ পাওয়া, এবং ওখানে যারা সিপাহী আছেন বা বিভিন্ন পদ পদবিতে যারা আছেন, তারা সেখানে, আমি মনে করি তাহলে যে খুনি হাসিনা এবং তার দোসররা, এই নানক, তাপস সহ মির্জা আজম, তারা যেই কথাগুলো বলেছিল যে এটা ছিল একটা ডাল ভাতের কর্মসূচি, তার মানে ডাল ভাতের কর্মসূচি এটা হচ্ছে সাধারণ বিডিআরদের। এই বিডিআররা বিক্ষুব্ধ হয়ে তাদের অফিসারদেরকে হত্যা করেছে। বিষয়টা তাহলে এই আওয়ামী প্রোপাগান্ডার ভিতরেই চলে যায়। আমি বিশ্বাস করি না যে ওটা ডাল ভাতের কর্মসূচি ছিল। আমি মনে করি যেটা আমার সার্বভৌমত্বের বিরুদ্ধে ভারতীয় আধিপত্যবাদের একটা চক্রান্তের ফসল ছিল পিলখানার হত্যাকাণ্ড, এবং সেখানে রাষ্ট্র জড়িত ছিল। সেখানে শেখ হাসিনা থেকে শুরু করে তার রাজনৈতিক শক্তি, তার সামরিক শক্তি, এবং তিনি
বিভিন্নভাবে আন্তর্জাতিক শক্তিকে কাজে লাগিয়ে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে সেখানে যারা প্রত্যক্ষদর্শী ছিল বিভিন্ন আর্মি কর্মকর্তার স্ত্রীরা, তারাও কিন্তু জবানবন্দি দিয়েছেন যে সেখানে হিন্দিতে কথা বলা হয়েছে, সেখানে রয়ের উপস্থিতির কথা বলা হয়েছে, সেখানে বিডিআরের যে সমস্ত জওয়ান তার চেয়ে অনেক বেশি বয়সের লোকের উপস্থিতি সেখানে লক্ষ্য করা গিয়েছে। তার মানে ডালমে কুস কালা হয়। আমরা বলতে চাই যে এই মিউটেনিটা এটা ছিল বাংলাদেশের সেনাবাহিনীকেও একদিকে দুর্বল করা, পঙ্গু করা, অন্যদিকে পদুয়া বড়ইবাড়িতে যেই ঘটনা ঘটেছিল ভারতীয় বিএসএফের সাথে বিডিআরের, সেই বিডিআরের নাম নিশানা মুছে ফেলার জন্য তারা যেই শপথ নিয়েছিল বিএসএফ তা বাস্তবায়ন করেছে। একদিকে আমাদের বিডিআরের নাম শুনলে বিএসএফের হাঁটু কাঁপত, সেই বিডিআর নামকে আজকে বিজিবি নাম করা হয়েছে। আমাদের সীমান্তে বিডিআর জওয়ানরা এখন আর অস্ত্র নিয়ে তারা যেইভাবে মোকাবেলা করার আগের যে ঐতিহ্য ছিল বিডিআরের, তা কিন্তু আমরা দেখি না। আমরা দেখেছি শুধুমাত্র একটা সিকিউরিটি গার্ড কোম্পানির মতো যা কোনো রকম আমাদের তারা সীমান্তে তারা অবস্থান করেছে। কিন্তু এই বিজিবিকেই আমরা দেখেছি যে বাংলাদেশের গণতন্ত্রকামী আমাদের বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলোকে কিভাবে নিপীড়ন তারা করেছে, কিভাবে গুলি চালিয়েছে। আমার ভাইয়ের বুকের উপরে যারা গুলি চালিয়েছে তারাও কিন্তু এই বিজেপি, এই সেনা কর্মকর্তারা, সেনাবাহিনীর সদস্যরা। আমাদের এই 5ই আগস্টের এই ঘটনায় কিন্তু তারা একবারে নির্দোষ নন। যার কারণে বলবো যে আমরা অবশ্যই পিলখানা হত্যাকাণ্ডের নিরপেক্ষ, সুষ্ঠু, তদন্ত সাপেক্ষ বিচার চাই। আমরা চাই যে অবিলম্বে এই যারা নির্দোষ বিডিআরের সদস্য রয়েছে তাদেরকেও মুক্ত করতে হবে, মুক্তি দিতে হবে। আমরা চাই যে এদেশের মানুষ স্পষ্টভাবে জানুক যে এই মিউটিনির সাথে ভারতের কি সংশ্লিষ্টতা ছিল, হাসিনার কি সংশ্লিষ্টতা ছিল, তার দোসরদের কি সংশ্লিষ্ট ছিল। আমরা এটা দেখতে চাই, আমরা এটা জানতে চাই।